বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। সবাইকে জানাই হানাবাড়ির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। এই নতুন বছরের প্রথম সপ্তাহে এই ঠান্ডার মধ্যেও সবার ঘাম ছোটাতে আর এক ভয়ঙ্কর গ্রাম বাংলার গল্প, শ্রী দাশগুপ্তর লেখা নবাব বাড়ির সেই রাত। আজকের গল্প পাঠে এবং মুখ্য চরিত্রে সায়ন্তন। আসো আগে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পের শেষে তোমাদের জন্য আছে কিছু স্পেশাল উপহার। আশা করি গল্পটা শেষ পর্যন্ত তোমরা শুনবে। শুরু হচ্ছে আজকের গল্প নবাব বাড়ির সেই রাত। একটা কাজে বর্ধমান গিয়েছিলাম। ফিরতে ফিরতে বেশ খানিকটা রাতই হয়ে গেল। তার উপর আবার মুষলধারে বৃষ্টিও শুরু হয়েছে। মনে মনে যে আশঙ্কাটা করছিলাম, ট্রেন থেকে নামতে দেখি সেটাই সত্যি হলো। আমার বাড়ি দেবীপুর থেকে বাসে করে আরও প্রায় ঘন্টা খানেকের পথ। এমনিতে রাত প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত ওই রুটের গাড়ি পাওয়া যায়, কিন্তু আজ বৃষ্টির জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, ঘড়ির কাঁটা 9-এর ঘর ছুঁতেই স্টেশন চত্বর প্রায় ফাঁকা। দু একটা চায়ের গুমটির ঝাঁপ তখনও আধখোলা ছিল। দোকানিরা সব বিক্রি বাটা গুটিয়ে দোকান বন্ধ করার তোড়জোড় করছিল। তাদের মধ্যেই একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম লাস্ট বাস বেরিয়ে গেছে। আগামীকাল ভোরের আগে আর কোনো বাস নেই। মনে মনে প্রমাদ গুনলাম। বেশ বুঝতে পারলাম বাকি রাতটুকু এই স্টেশন চত্বরে বসে কাটিয়ে দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। বাইরে অঝোর ধারায় এক টানা বৃষ্টি হয়ে চলেছে। স্টেশনের এক কোণে একটা বেঞ্চে জড়সড় হয়ে বসে আছি চুপচাপ। শেষ কয়েকটা দোকানের ঝাঁপও বন্ধ হয়ে গেছে এখন। আধা অন্ধকার স্টেশনটাকে কেমন যেন নিস্তব্ধ নিঝুম প্রেতপুরীর মতো মনে হচ্ছে। স্টেশনের ছাউনির ওপর বৃষ্টির জল পড়ে এক টানা ঝমঝম শব্দ হয়ে চলেছে। মশার সমবেত সঙ্গীত আর বৃষ্টির একঘেয়ে শব্দ শুনতে শুনতে কখন যেন চোখ দুটো লেগে এসেছিল, বুঝতে পারিনি। বাস মিস করেছেন নাকি? আচমকা পাশ থেকে প্রশ্নটা ভেসে আসতে চমক ভাঙল আমার। একজন মাঝবয়সী ভদ্রলোক প্রশ্নটা করে মৃদু হেসে আমার পাশেই এসে বসল লোকটা। স্টেশনের টিমটিমে ম্লান আলোয় ভদ্রলোকের চেহারা লক্ষ্য করলাম। পরনে আপাদমস্তক ঢাকা লাল একটা বর্ষাতি, হাতে ছোট একটা অ্যাটাচি কেস, সাদামাটা ছাপোষা চেহারা, মুখে নরম একটা অমায়িক হাসি। আমিও হাসলাম, মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ট্রেন থেকে নেমে দেখলাম ফেরার আর কোনো গাড়ি নেই। অগত্যা উপায়ন্তর কিছু না পেয়ে এই স্টেশনের ছাউনি এখন ভরসা। আপনারও কি গাড়ি মিস হয়েছে নাকি? না, গাড়ি ক্যান্সেল হয়েছে। আমি একটু কাজে এসেছিলাম এখানে, ফিরবো সেই আসানসোল। কিন্তু স্টেশনে এসে শুনলাম দুর্যোগের কারণে লাইনে কিছু সমস্যা হওয়ায় ট্রেন ক্যান্সেল হয়েছে। কাল সকালের আগে লাইন ক্লিয়ার হবে বলে মনে হয় না। অগত্যা আমি ওই স্টেশনেই এসে বসলাম। ভদ্রলোককে পেয়ে মনে মনে একটু খুশি হলাম। এই অন্ধকারে একা একা বসে মশার বিনবিনুনি শোনার চেয়ে একজন কথা বলার মতো সঙ্গী পাওয়া অনেক ভালো। ভদ্রলোকও সম্ভবত আমার মতোই ভাবছিলেন। বললেন, আপনাকে দেখে মনে হলো আপনিও বোধহয় আমার মতোই সমস্যায় পড়েছেন। একা একা বসে কি আর করব, তাই ভাবলাম বসে না হয় দুটো গল্প করা যাবে। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। হেসে বললাম, আরে না না, আপত্তি কিসের? একা একা বসে থাকতে বিরক্তই লাগছিল। আপনার সাথে আলাপ হওয়াতে ভালোই হলো। বাকি রাতটা দুজনে গল্প করে বেশ কাটিয়ে দেওয়া যাবে। কথায় কথায় বেশ ভালোই সময় কাটতে লাগলো। বিরক্তি বোধটা অনেকটাই যেন কেটে গেল। গল্পে গল্পে কোথা থেকে যে সময় চলে গেল বুঝতে পারলাম না। এ কথা সে কথার পর হঠাৎ করেই
ভারী অদ্ভুত একটা প্রসঙ্গ তুললেন ভদ্রলোক। আচ্ছা, আপনি অশরীরী অস্তিত্ব, মানে ধরুন ভূত প্রেত, এসবে বিশ্বাস করেন? আচমকা এমন একটা প্রশ্ন করায় নিজে যেন কিছুটা বিব্রত বোধ করলেন। একটু অপ্রস্তুত হয়ে বললেন, আসলে এই পরিবেশে ভূতের গল্প বেশ ভালো জমে, তাই বলছিলাম আর কি। অশরীরী? অস্ফুটে উচ্চারণ করলাম শব্দটা। খানিক চুপ করে থেকে গম্ভীর গলায় বললাম, যদি বলি হ্যাঁ করি বিশ্বাস। তাহলে? ভদ্রলোক প্রথমটায় খানিকক্ষণ চুপ করে রইলেন। বেশ বুঝলাম আমার কথায় সম্ভবত অবাক হয়েছেন। আমি ম্লান হেসে বললাম, ভাবছেন আজকালকার ছেলে হয়ে এসব কি বলছি। আসলে আমিও আগে কোনোদিন বিশ্বাস করতাম না এসব, কিন্তু কিন্তু জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বললেন, ঘটনাটা যদি খুলে বলতেন, এমন বৃষ্টি রাতে ভূতের গল্প হলে জমে যাবে একদম। গল্প নয়, সত্যি। বলতে পারেন আমার জীবনের সব থেকে বড় সত্যি। বেশ, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে সেই সত্যি ঘটনাই শোনান না হয়। একটু ইতস্তত করে বললেন ভদ্রলোক। লোকটার কথা শেষ হতেই কি এক ঘোরের মধ্যে ডুবে গেলাম যেন। রাত্রির নিস্তব্ধ পরিবেশের মায়াময় রহস্যটুকু গলায় মেখে নিয়ে বলতে শুরু করলাম। বছর দুয়েক আগের কথা। আমি তখন কুসুমপুর নামের একটা জায়গায় সদ্য লাইব্রেরিয়ানের কাজে যোগ দিয়েছি। কুসুমপুর জায়গাটা নামে মফস্বল হলেও তার সত্তা থেকে গ্রামের গন্ধ তখনও পুরোপুরি মুছে যায়নি। আমি বরাবরই বইপ্রেমী মানুষ। ছোট থেকেই বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকতে পারলে আর কিছুর প্রয়োজন আমার হতো না। ফলে লাইব্রেরিয়ানের চাকরিটা পেয়ে আমি যে হাতে স্বর্গ পেয়েছিলাম সেটা বলাই বাহুল্য। সাধারণত সন্ধে 6টার পর লাইব্রেরি বন্ধ করে দেওয়ার নিয়ম। তাছাড়া খোলা রাখবেই বা কার জন্য? সর্বসাকুল্যে যে 10-15 জন নিয়মিত পাঠক ছিলেন তাদের বেশিরভাগই ওই 3টে কি 4টের মধ্যে বইপত্র গুটিয়ে বাড়ি চলে যেতেন। বিকেল 4টের পর থেকে এক প্রকার ফাঁকাই বসে থাকতাম কার্যত। তবে তা সত্ত্বেও 6টার সময় কোনোদিনই লাইব্রেরি বন্ধ করার কথা মাথায় থাকতো না আমার। কাছেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। একা মানুষ, ঘরে ফিরেই বা কী করব? একা একা সময় কাটবে না, অযথা বিরক্ত হব, এই ভেবে লাইব্রেরিতেই বইয়ের পাতায় মুখ গুঁজে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কোথা দিয়ে যে সময় পেরিয়ে যেত বুঝতেও পারতাম না। কোনো দিন বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা, 8:30টাও বেজে যেত আমার। এমনই একদিন বসে আছি। আকাশে এমন মেঘ করেছিল যে 4টের সময়তেই সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছিল প্রায়। সকাল থেকেই আকাশটা বড্ড মেঘলা করেছিল সেদিন। বাতাসে কেমন একটা ভিজে মন খারাপের ভাব। আবহাওয়ার কারণে বা অন্য যে কারণেই হোক সকাল থেকে 2-1 জনের বেশি পাঠক আসেন। ফলে হাতে তেমন কোনো কাজ ছিল না, ফাঁকাই প্রায় বসেছিলাম। একটা থ্রিলারের পাতায় মুখ গুঁজে এতটাই বিভোর হয়েছিলাম যে বাইরে কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে খেয়াল করিনি। হঠাৎ দরজার কাছ থেকে একটা মৃদু অথচ গম্ভীর স্বরের ডাক ভেসে আসতে চমক ভাঙল আমার। ভেতরে আসতে পারি লাইব্রেরিয়ান সাহেব? একজন মাঝবয়সী ভদ্রলোক, দীর্ঘ রিজু চেহারা, ফর্সা মুখমণ্ডল জুড়ে আভিজাত্যের ছাপ স্পষ্ট। শৌখিন গোল্ডেন ফ্রেমের চশমার আড়াল থেকে স্থির দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন ভদ্রলোক। ঠোঁটের কোণে আলতো একটা নরম হাসি, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। দেখলে মনে হয় খুব সহজেই যে কারোর মনের কথা পড়ে ফেলতে পারেন। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। ভদ্রলোকের হাতের ছাতাটা ভিজে একদম সপসপ করছে। পরনের সাদা পাঞ্জাবিটাতেও বেশ কিছু জায়গায়
জলের ছিটে লেগে আছে। ভদ্রলোক সম্ভবত অনেকক্ষণ ধরেই দরজায় দাঁড়িয়েছিলেন। এতক্ষণ বইয়ের পাতার দিকে চোখ থাকায় খেয়াল হয়নি আমার। আমি শশব্যস্ত ভঙ্গিতে লজ্জিত হয়ে বললাম, আরে আসুন আসুন, আমি আসলে ওই বইটা পড়ছিলাম, তাই হয়তো খেয়াল করতে পারিনি ঠিক। আসুন। ভদ্রলোক ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, এতে এত অপ্রস্তুত হওয়ার মতো কিছু নেই, তবে আপনাকে দেখে বড় ভালো লাগলো জানেন। আজকালকার দিনে কয়জনই বা পড়ার মতো বই পড়ে বলুন তো? অনেকেই তো খালি নিজের পাণ্ডিত্য জাহির করার আর কে কত লেখকের কত বই পড়েছে তাই নিয়ে এগিয়ে থাকার জন্য গাদা গাদা বই পড়ার ভান করে। কেবল নিজের মন দিয়ে সাহিত্যকে অনুভব করে এমন সত্যিকারে পাঠকের সংখ্যা প্রায় বিলুপ্ত হয়ে এসছে। তাই আপনাদের মতো কাউকে দেখলে মনটা খুব ভালো লাগে। মনে হয় বইয়ের কদর আজকের জেনারেশনের কাছে এখনো হারিয়ে যায়নি। কথা বলতে বলতে আমার টেবিলের উল্টো দিকে রাখা চেয়ারটাতে এসে ভদ্রলোক বসলেন। একটু হেসে বললেন, আপনার কথা এখানকার পাঠকদের মধ্যে অনেক শুনেছি। সবাই বলে আপনার নাকি বিস্তর বই পড়ার বাতিক আছে। এখানে এসে বুঝলাম কথাটা একেবারে মিথ্যে নয়। এই দেখুন, কোথায় কোথায় নিজের নামটাই বলতে ভুলে গেছি। নমস্কার জানিয়ে নিজের পরিচয় দিলেন ভদ্রলোক। আমি রাজনারায়ণ উপাধ্যায়, একসময় ইতিহাসের অধ্যাপক ছিলাম। কলকাতাতেই থাকতাম। এই কুসুমপুরে আমার এক পৈতৃক ভিটে আছে। এখন রিটায়ারমেন্টের পর তাই এখানেই ফিরে এসেছি আবার। নমস্কার। প্রতি নমস্কার জানিয়ে বললাম, আমি অচিন্ত সরকার। এই মাসখানেক হলো লাইব্রেরিতে জয়েন করেছি। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আমি এই লাইব্রেরির অনেক পুরনো মেম্বার। আগে যিনি লাইব্রেরিয়ান ছিলেন তিনি চিনতেন আমার। আমি প্রায় নিয়মিত আসি এখানে। মাঝে কদিন একটু অসুস্থতার জন্য আসা হয়। তারপর লোকের মুখে আপনার কথা শুনে আলাপ করতে আসবো করেও আসা হচ্ছিল। সকাল থেকেই দেখলাম আকাশটা কেমন যেন গুমোট হয়ে আছে। একা মানুষ, চুপচাপ বাড়িতে বসে থাকতে আর ভালো লাগলো না, তাই এখানে চলে এলো। আসলে কি জানেন তো, এই বইপত্রের সান্নিধ্যে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। আমার মতে এই বিশ্বে বইয়ের মতো বিশ্বস্ত সঙ্গী আর দ্বিতীয়টি হয় না। এরপর থেকে প্রায় দিনই বিকেলের দিকে লাইব্রেরিতে আসতে লাগলেন ভদ্রলোক। কয়েকদিনই বুঝতে পারলাম লোকটারও আমার মতো সাংঘাতিক রকমের বইয়ের বাতিক আছে। বইয়ের নেশায় বিভোর হয়ে থাকলে আর কোনো দিকে কোনো হুঁশ থাকে না। ঘন্টার পর ঘন্টা বইয়ের পাতায় মুখ ডুবিয়ে পড়ে থাকতেন ভদ্রলোক। মাঝে মাঝে টুকিটাকি নানা বিষয়ের ওপর আলোচনাও করতেন আমার সাথে। কথা বলে বুঝতাম অনেক বিষয়ে পড়াশোনা আছে লোকটার। তাছাড়া ভদ্রলোক নিঃসন্দেহে বেশ আলাপী ছিলেন। আমার সাথে কেমন যেন নিজের মতোই একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে নিয়েছিলেন। যে কোনো কারণেই হোক উপাধ্যায় লোকটিকে বেশ পছন্দ হয়ে গিয়েছিল আমার। একদিন সন্ধেবেলার কথা। সেদিন অনেকক্ষণ ধরেই উপাধ্যায়কে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছিল। বারবার বইয়ের পাতা থেকে চোখ সরে যাচ্ছিল তার। ব্যাপারটা কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম। খানিক দেখে একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, রাজনারায়ণবাবু, আপনাকে আজ সামান্য অন্যমনস্ক মনে হচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা ঠিক নয়। একটু যেন চিন্তিত স্বরে উত্তর দিলেন ভদ্রলোক। বললাম, যদি একান্ত ব্যক্তিগত কিছু না হয় তাহলে আমায় বলতে পারেন। আমার কথায় ভদ্রলোকের ঠোঁটে মৃদু একটা হাসির রেখা ফুটে উঠল। কি যেন একটু ভেবে নিয়ে উপাধ্যায় বললেন, আসলে কি জানো তো ভাই, আমি ভাবছিলাম আমি তোমাকে কথাটা বলবো, কিন্তু তুমি যদি কিছু মনে করো তাই আর। কথাগুলো বলে সামান্য থামলেন ভদ্রলোক। তারপর একটু ইতস্তত করে বললেন, আসলে তোমার কাছে আমার একটা প্রস্তাব ছিল। প্রস্তাব? কি প্রস্তাব? বেশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে একবার নবীগঞ্জে যাবে? আসলে আমি ভাবছিলাম এই সপ্তাহের শেষের দিকে একবার নবীগঞ্জে যাব।
নবীগঞ্জ সেটা কোথায়? উপাধ্যায় আমার প্রশ্ন শুনে স্মিত হেসে বললেন, তাহলে তো পুরো ইতিহাসটাই একবার প্রথম থেকে তোমাকে শোনাতে হয়। নবীগঞ্জ মুর্শিদাবাদ জেলার একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকা। আমাদের কুসুমপুর থেকে এই ধরো প্রায় 1 ঘন্টা তিনেকের পথ। নবীগঞ্জের ইতিহাস জানতে হলে সময় সারণী বেয়ে বেশ কিছুটা পথ পৌঁছে যেতে হবে আমাদের। সময়টা ওই ধরো আনুমানিক 1600 শতাব্দীর মাঝামাঝি। দেশে তখন মোগল শাসন চলছে। সেই সময় মির্জা মোহাম্মদ ওমর নামে এক রাজ কর্মচারীর বীরত্বের খুশি হয়ে দিল্লির দরবার থেকে তাকে উপহার স্বরূপ বাংলার বর্তমান মুর্শিদাবাদ জেলার বেশ কিছুটা অঞ্চল জায়গির হিসাবে প্রদান করা হয়। মির্জা ওমর সেই জায়গিরদারি লাভ করার পর বাংলায় চলে আসে ও এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। নিজের বসবাসের জন্য গড়ে তোলেন প্রাসাদ প্রতিম সুবিশাল এক অট্টালিকা। ধীরে ধীরে এই অঞ্চলের বুকে নিজস্ব একটা শাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি। একসময় নবাব উপাধিও লাভ করেন। মূলত নবাবের উপাধি থেকেই জায়গাটার নাম কালক্রমে গিয়ে দাঁড়ায় নবীগঞ্জ। নবাবের উত্তরসূরিরা পর্যায়ক্রমে সেই নবাবী শাসন বজায় রাখলেও মোগল আমলের শেষের দিকে অবস্থাটা অনেকটাই পরিবর্তন ঘটে। বিভিন্ন জায়গার আঞ্চলিক শক্তিগুলোর নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়। পাশাপাশি বিদেশি উপনিবেশ শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলাফল দেখা যায় সর্বত্র। নবীগঞ্জ এই বিশৃঙ্খলা অবস্থার প্রভাব বেরোতে পারে। বেশ কিছু আঞ্চলিক শক্তি নবাবের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তৎকালীন নবাব মির্জা সৈয়দ আলী ওমর প্রথমটা বিদ্রোহ দমনের জন্য যথেষ্ট চেষ্টা করেন, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে শেষ পর্যন্ত নবাব পালিয়ে যেতে বাধ্য হন। তবে এরপর তার সাথে ঠিক কি ঘটে, অর্থাৎ তিনি শেষ পর্যন্ত গুপ্ত ঘাতকদের হাতে নিহত হন অথবা নিজেই আত্মহত্যা করেন নাকি কোথাও পালিয়ে যেতে সক্ষম হন, সেটা ঠিক করে জানা যায়নি। তবে বহু যুগ পেরিয়ে গেছে, কালের অতল গভীরে তলিয়ে গেছে অনেক কিছুই। শুধু ধূসর ইতিহাসে বিস্মিত এক অধ্যায় বুকে আছড়ে ধরে বেঁচে আছে আজও ওই নবীগঞ্জ। আর রয়ে গিয়েছে সেই প্রাচীন ভাঙাচোরা বৃদ্ধ নবাব বাড়ি। প্রাগ ঐতিহাসিক সেই নবাব বাড়িকে ঘিরে স্থানীয় লোকদের মধ্যে নানান বিশ্বাস আর গল্প কথা গড়ে উঠেছে। অনেকের মতে নবাব সৈয়দ ওমর যাওয়ার আগে তাদের খানদানি বেশ কিছু গয়না, রাজকীয় উপঢৌকন আর জহরত নবাব মহলেরই কোনো এক চোরা গোপন কক্ষে লুকিয়ে রেখে দিয়ে গেছে। লোকদের বিশ্বাস সেই গুপ্তধন আজও নাকি কোথাও না কোথাও নবাব বাড়িরই কোনো এক গোপন প্রান্তে লুকোনো আছে। এই নবীগঞ্জের কথা আমি প্রথম শুনি আমার এক কলিগের কাছ থেকে। ভেবেছিলাম রিটায়ারমেন্টের পর কখনো গিয়ে এক্সপ্লোর করবো জায়গা। অবশ্য ওসব গুপ্তধন সংক্রান্ত গালগপ্পের লোভে পড়ে নয়। সত্যি বলতে ইতিহাস আমাকে বরাবরই চুম্বকের মতো আকর্ষণ করে। অদ্ভুত এক সম্মোহনী ক্ষমতা আছে এই ইতিহাসের। বিস্মৃতির গভীরে হারিয়ে যাওয়া এক তৎকালীন অতীতের কাছে না জানি কত না বলা গল্প জমা হয়ে থাকে। সেই গল্পের মায়া বড় টানে আমাকে। তবে ইচ্ছা থাকলেই বয়সের সাথে সাথে উদ্দীপনাটাও অনেকটা কমে আসে। তাছাড়া এমন অভিযানে কোনো উপযুক্ত সঙ্গী ছাড়া যেতে ইচ্ছা করে না। সাথে যাবার মতো লোকের হয়তো অভাব হতো না, কিন্তু ইতিহাসের গল্পকে অন্তর থেকে নিজের মতো করে জানতে চায় কজন বলতো? কটা মানুষ বুঝতে চায় এই ইতিহাসকে? তাই সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই কদিনে আলাপে বেশ বুঝতে পেরেছি তোমার মতো এমন শিক্ষিত বিচক্ষণ ছেলে আজকাল বড় একটা দেখা যায় না। তুমি আমার এই অভিযানে একেবারে উপযুক্ত সঙ্গী হতে পারো। যদি কিছু মনে না করো তাহলে এই বুড়ো মানুষটার একটা অনুরোধ রাখবে ভাই, নবীগঞ্জ যাবে আমার সাথে? উপাধ্যায় মশায়ের প্রস্তাবে আমার নারাজ হওয়ার মতো কোনো কারণ ছিল না। শনি রবিবার লাইব্রেরি বন্ধ থাকে। ছুটির দিনগুলোতে একা একা ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না আমার। অতএব উপাধ্যায়ের প্রস্তাবে বলতে গেলে এক প্রকার
সানন্দেই রাজি হয়ে গেলাম। উপাধ্যায় ভুল কিছু বলেন। কুসুমপুর থেকে নবীগঞ্জ খুব বেশি হলে ঘন্টা 3 পথ। একেবারে ভোর থাকতে থাকতেই বেরিয়ে পড়েছিলাম। ট্রেন থেকে যখন নামলাম স্টেশনের ঘড়িতে তখন সকাল 9:30 বাজে। হয়তো দুপুরের মধ্যে নবীগঞ্জ পৌঁছেও যেতাম আমরা, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। স্টেশনে নেমে শুনলাম নবীগঞ্জ যাওয়ার বাস নাকি বিকেলের আগে পাওয়া যাবে না। রাস্তা নিয়ে কিছু সমস্যা চলছে, তাই স্থানীয় লোকেরা বিক্ষোভ ডেকেছে। বিকেলের আগে সেই বিক্ষোভ ওঠার কোনো সম্ভাবনা নেই, আর ঝামেলা না মিটলে বাসও পাওয়া যাবে না। কি যে করব কিছুই মাথায় আসছিল না তখন। আমি একবার ফিরে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু উপাধ্যায় মশাই বললেন, এত দূর এসে ফিরে যাব, আর চেয়ে বিকাল অবধি একটু অপেক্ষাই করি না হয়। বেশ বুঝলাম ভদ্রলোকের মনে ফিরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। লোকটার উৎসাহ পণ্ড করতে ইচ্ছে হলো না। অগত্যা স্টেশনে বসেই বিকেলের বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু সন্ধে অবধি বসে থাকার পরেও বাসের দেখা যখন পাওয়া গেল না, তখন এক প্রকার ধরেই নিয়েছিলাম যে আজ আর বাস পাওয়া হয়তো যাবে না। তবে না, প্রায় 7টা বাজিয়ে শেষমেশ নবীগঞ্জ যাওয়ার বাস এলো। খানাখন্দে ভরা ভাঙা চোরা রাস্তা পেরিয়ে ঢিমে তালে চলতে চলতে অবশেষে বাস যখন নবীগঞ্জ গিয়ে পৌঁছলো, ঘড়িতে তখন রাত 8:30 বাজে। বাসটা যে জায়গাটাতে আমাদের নামিয়ে দিয়ে গেল সেটাকে আর যাই হোক বাস স্ট্যান্ড বলা যায় না। যদিও উপাধ্যায় মশাই বললেন ওটাই নাকি নবীগঞ্জ বাজার, তবে জায়গাটা নামে বাজার হলেও সেই মুহূর্তে দোকানপাট কিংবা লোকজন তো দূরের কথা, চারিদিকে নিকষ গাঢ় অন্ধকার আর একরাশ বিষণ্ণ নিস্তব্ধতা ছাড়া দূর দূরান্ত পর্যন্ত কোনো জনপ্রাণীর চিহ্ন আমার চোখে পড়ল না। উপাধ্যায় মশাইয়ের থেকে শুনলাম সেখান থেকে নবাব বাড়ি নাকি আরও প্রায় মাইল 1.5 পথ। সত্যি বলতে সেই ভোরবেলা বেরিয়ে সারাদিন স্টেশনে কাটিয়ে তার উপরেই খানাখন্দে ভরা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে অতটা পথ বাস জার্নি করে মাইল 1.5 পথ হেঁটে যাওয়ার মতো শক্তি কিংবা ইচ্ছে কোনোটাই আর অবশিষ্ট ছিল না শরীরে। একটু ইতস্তত করে বললাম, হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই? মানে কোনো গাড়ি কিংবা রিক্সা টিক্সা? আসলে এত রাস্তা তো, তাই বলছিলাম আর কি। আমার কথায় ম্লান হাসলেন উপাধ্যায়। ভদ্রলোকের মুখটা সামান্য অপরাধী দেখালো। খানিক চুপ করে থেকে অবসন্ন গলায় বললেন, গাড়ি? বুঝতেই তো পারছো, একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকা। এখানে রাত 8:30 মানেই প্রায় মাঝরাতের সময়। দেখছো না, এর মধ্যেই দোকানপাট কেমন বন্ধ হয়ে গেছে, লোকজন যে যার মতো ঘরে ফিরে গেছে। এখানে রিক্সা কোথায় পাবো বলো তো? বাসটা যদি ঠিকঠাক সময় আসতো তাহলে কোনো সমস্যা হতো না। আমার জন্য তোমাকে অনেকটা ধকল সইতে হচ্ছে, তবে আস্তে আস্তে কথা বলতে বলতে পথ হাঁটা ছাড়া আর কোনো উপান্তর তো নেই, বলো? ক্লান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, কিন্তু আমরা পথ চিনে যাব কি করে? মানে আপনি ওই নবাব বাড়ি যাওয়ার রাস্তা চেনেন তো? আমার কথায় ভদ্রলোকের ঠোঁটের কোণায় মৃদু এক চিলতে হাসির রেখা খেলে যায়। মাথা নেড়ে উপাধ্যায় বললেন, ও নিয়ে তুমি চিন্তা করো না, রাস্তা আমার চেনাই আছে। তুমি এসো আমার সঙ্গে, আমার পিছন পিছন এসো। আমরা এগোতেই যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে মৃদু একটা খসখসে শব্দ আর সেই সাথে ভাঙা ভাঙা গ্রাম্য কণ্ঠস্বরে একটা প্রশ্ন ভেসে এলো, যাইবেন কোথায় কর্তাবাবুরা? নবাব বাড়ি নাকি? ডাকটা শুনে থমকে দাঁড়ালাম। পেছন ফিরে দেখলাম আমাদের অজ্ঞাতে কোন ফাঁকে যেন একটা সাইকেল রিক্সা ঠিক পেছনে এসে হাজির হয়েছে। মনে মনে বেশ খানিকটা অবাকই হলাম। এই গ্রামের রাস্তায় এত রাতে রিক্সা কোত্থেকে এলো?
চালক লোকটির দিকে চোখ গেল আমার। দেখলাম লোকটা এক দৃষ্টে আমাদের দিকেই তাকিয়ে আছে। যদিও অন্ধকারে ভালো করে কিছুই প্রায় চোখে পড়ছিল না, তবুও যেটুকু বুঝলাম শুষ্ক খয়াটে সাধারণ গ্রাম্য চেহারা। লোকটা সম্ভবত এই গ্রামেই থাকে, কোনো কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, আর সেই কারণেই যাওয়ার পথে চোখে পড়েছে আমাদের। কিন্তু একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকলো না, লোকটা জানলো কি করে যে আমরা নবাব বাড়িতেই যাচ্ছি? আন্দাজে রিকশার চালকটা কিভাবে যেন আমার মনের কথা আঁচ করতে পারল। খ্যাসখ্যাসে গলায় বলল, এগে বাবুদের দেখা এই গায়ে নতুন লাগতেছে, তাই বেতই হইলে নবাব বাড়ি যাইতেছেন নাকি? হ্যাঁ, না হইলেই গায়ে দেখনের মতন আর আছেটাই বা কি? লোকটার কথা শুনে মনে হলো বাইরে থেকে ট্যুরিস্ট দল ওই নবাব বাড়ি দেখার জন্য সম্ভবত মাঝে সাঝেই ঘুরতে আসে এখানে। হয়তো সেই জন্যই আমাদের বাইরের লোক দেখে ট্যুরিস্ট বলে বুঝতে পেরেছে। মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, আর যাই হোক, এতটা পথ আর কষ্ট করে হেঁটে যেতে হবে না। কিন্তু আমার ভাবনাটা শেষ হলো না। তার আগেই উপাধ্যায় মশাই পাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠলেন, না না, আমাদের কোনো রিক্সা লাগবে না। তারপর আমার দিকে তাকিয়ে চাপা ফিসফিসে গলায় বললেন, এত রাতে এই গ্রামের অচেনা অজানা একটা রিক্সা ওঠা ঠিক হবে না। বলা তো যায় না, হয়তো চোর ডাকাতও হতে পারে। উপাধ্যায় হয়তো কথাটা খুব একটা ভুল বলেননি, কিন্তু সেই মুহূর্তে আর এক পাও হাঁটার মতো শক্তি শরীরে অবশিষ্ট ছিল না। ফলে কিছুটা মরিয়া হয়েই নিচু গলায় বললাম, চোর ডাকাত হলেই বা আমাদের কি? আমাদের কাছে নেওয়ার মতো কি এমন আছে? আর তাছাড়া লোকটাকে দেখে শুনে তো সাধারণ গ্রামের মানুষ বলেই মনে হচ্ছে। রাজনারায়ণ আরও বেশ কিছুক্ষণ ধরে আমায় বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শেষটায় আমার পেরাপিরিতে এক প্রকার বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন রিকশায় উঠতে। আমরা উঠতেই চালক লোকটা এক গাল হাসি হেসে প্যাডেলে পা দিল। রাত্রির নিকষ গাঢ় অন্ধকার ভেদ করে গ্রামের মেঠো আলপথ ধরে এগিয়ে চলল রিকশাটা। হালকা ভিজে বাতাসের মৃদু ঝাপটা এসে চোখে মুখে মিহি আলতো একটা নরম স্পর্শ বুলিয়ে দিয়ে যায়। গ্রামের মাটির হালকা একটা সোঁদা গন্ধ এসে নাকে লাগে। সারাদিনের ক্লান্তিতে চোখ দুটো যেন বুজে আসতে চায়। মৃদু একটা ঝিমুনি ভাব ঘিরে ধরে আমাকে। ঠিক সেই মুহূর্তেই সামনের সিট থেকে ভাঙা ভাঙা গলায় একটা প্রশ্ন ভেসে আসে, এগে তা কথা বাবুরা, আপনাদের আওন হইতেছে কোত্থেকে? আমি মৃদু হেসে উত্তর দিলাম। মনে হলো রিকশা চালক লোকটা হাসি খুশি আলাপি স্বভাবের মানুষ। অল্প কিছুক্ষণের মধ্যেই বেশ একটা পরিচয় হয়ে গেল। কথায় কথায় জানতে পারলাম লোকটার নাম মকবুল, এই গ্রামেই বাড়ি। দু একটা এদিক সেদিকের কথার পর কি মনে হতে হঠাৎ লোকটাকে আচমকা একটা প্রশ্ন করে বসলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই নবাব বাড়ি সম্পর্কে কিছু জানেন? আসলে আমরা শুনেছি এই বাড়িটা নাকি অনেক পুরনো, তাই ভাবলাম এত পুরনো বাড়ি কোনো গল্প টল্প যদি থাকে আর কি। প্রশ্নটা করেই আর চোখে উপাধ্যায়ের দিকে তাকালাম। বেশ বুঝতে পারলাম মকবুলের সাথে আমার এইসব আলোচনা ভদ্রলোক বিশেষ ভালো চোখে নেননি। আমি উপাধ্যায়কে মৃদু গলায় কিছু একটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই মকবুলের গলা ভেসে আসে। ক্ষীণ গলায় খানিক রহস্যময় ভাবে সে বলে, গপ্প তা আছে বই কি? কে নবাব বাড়ি নিয়ে অনেক গাল গপ্পই আছে, তবে কি জানেন কথা, এই সব নিয়ে বেশি মাতামাতি না করনটাই ভালো। পুরানো বাড়ি আর পুরানো গাল গপের সাথে পুরানো সাপও তো জড়াইয়া থাকে, কথা কি কয় না? লোকটার কথার সারমর্ম বিশেষ কিছু মাথায় ঢুকলো না আমার। তবে মনে হলো বাড়িটাকে নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু প্রচলিত গ্রাম্য কুসংস্কার আছে, সেই কারণেই হয়তো এইসব অভিশাপ টাপের কথা বলছে। মনে মনে এইসব কিছুই ভাবছিলাম, হঠাৎ মকবুলের কথায় চমক ভাঙে আমার। এগে নামেন কথা, আপনাদের নবাব বাড়ি আইসা গেছে। ততক্ষণে অন্ধকারে অনেকটাই চোখ সইয়ে এসেছিল।
রিক্সা থেকে নেমে দেখলাম একটু দূরে রাস্তার ওপাশে বিশাল একটা লোহার ফটক দেখা যাচ্ছে। বুঝলাম ওটাই আমাদের বহু প্রতীক্ষিত সেই গন্তব্যস্থল নবীগঞ্জের নবাব বাড়ি। রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে চলে আসছিলাম আমরা। উপাধ্যায় মশাই আমাকে ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলেন, আমিও হাঁটছিলাম। হঠাৎ পেছন থেকে ভেসে আসা একটা খসখস শব্দে থমকে দাঁড়ালাম। পেছন ফিরতেই মকবুলকে দেখলাম। অন্ধকারে গা মিশিয়ে নিঃসাড়ে দাঁড়িয়ে আছে সে। ও রিক্সাটাও একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি পেছন ফিরতেই আমার দিকে কয়েক পা এগিয়ে এলো মকবুল। অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম লোকটার ঠোঁটে অদ্ভুত একটা মিহি হাসির রেখা ফুটে আছে। সেদিকে তাকাতে এক মুহূর্তের জন্য মনে হলো ওর চোখ দুটো অন্ধকারের মধ্যে একবার তপ করে জ্বলে উঠল। সেই মুহূর্তে ওই নিস্তব্ধ অন্ধকার প্রেক্ষাপটের বুকে দাঁড়িয়ে প্রথমবারের জন্য মকবুলকে কেমন যেন অস্বাভাবিক মনে হলো আমার। স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ প্রস্তর মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো লোকটা। তারপর ভাঙা ফ্যাঁস ফ্যাঁসে গলায় অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, ইয়ে নবাব বাড়ির আনাচে কানাচে যেমন সাপ মিশা আছে, এই এই একই রকম সাপ কিন্তু আমাদের চারিপাশের মানুষগুলোর মনেও মিশা আছে কথা। আলোর সামনে হক করলে এক, আর আধার খনারে আর এক। এহেন এখন আর নিজের ছায়াটারও বিশ্বাস করুন যায় না। সাবধান কথা, খুব সাবধান। সাবধানের কোনো মাহির নাই কথা। আরে আরে আসেন তো, ওখানে আবার অমনভাবে দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, চলো চলো, এমনি তো অনেক রাত হয়ে গেছে। উপাধ্যায়ের ডাকে সম্বিত ফিরল আমার। মকবুলের কথাগুলো তখনও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কেবল। লোকটা যে ঠিক কি বলতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছিলাম। উপাধ্যায় মশাই ততক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছেন। আমিও মকবুলের সাথে কথা বলে চলেই আসতে যাচ্ছিলাম, কিন্তু একটু আগে মকবুল যেখানে দাঁড়িয়েছিল সেদিকটায় তাকাতেই অবাক হলাম। কোথায় মকবুল? কোথায় কি? চারিদিক শুনশান, খাঁ খাঁ করছে। একটু আগেও মকবুলের রিক্সাটা যেখানে ছিল সেখানে এখন কিচ্ছু নেই। জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। এক রাশ তরল অন্ধকার শুধু নিঃশব্দে জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেদিকে তাকিয়ে অকারণেই গাটা কেমন যেন শিরশির করে উঠল। একটু আগে তো এখানেই ছিল, এরই মধ্যে কোথায় চলে গেল লোকটা? হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। দমকা একটা ঝিরঝিরে শীতল বাতাস আচমকা আমার শরীর ছুঁয়ে গেল। মনে হলো সেই বাতাসের শব্দের সাথে মিশে আছে একটা ফিসফিসে ক্ষীণ কণ্ঠস্বর। কেউ যেন হিম শীতল কণ্ঠে আমার ঠিক কানের কাছে মুখ এনে বলছে, আলোর সামনে হকলে এক, আর আধার ঘনাইলে আর এক। এনে এখন আর নিজের ছায়াটারও বিশ্বাস করুন যায় না কর্তা। সাবধান কর্তা, সাবধান। সাবধানের কোনো মাইর নাই। নবীগঞ্জের নবাব বাড়িকে এককালে নবাব বাড়ি বলা হলেও এখন তাকে দেখে আস্ত একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ভাবা সম্ভব নয়। চারিদিকে ভাঙা চোরা ইট, কাঠ, প্রস্তরখণ্ডের কারুকার্যের আনাচে কানাচে প্রাচীনত্বের ছোঁয়া মিশে আছে। বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে অজস্র ইতিহাস। প্রতিটা দেওয়াল আর কড়িকাঠ যেন যুগ যুগান্তরের হাজার হাজার না বলা গল্পের সম্ভার নিয়ে কিসের এক অনন্ত প্রতীক্ষার প্রহর গুনে চলেছে। লালচে হয়ে আসা পুরনো নোনা ধরা ইঁটগুলোতে জমে থাকা অতীতের প্রাচীন চাঁদোয়া এক নিমেষে যে কোনো মানুষের ভাবনাকে আচ্ছন্ন করে ফেলতে পারে। জং ধরা বিশালাকার লোহার গেটটা পেরোতেই অতীতের জঠর চিরে এক রাশ অন্ধকার মেখে দাঁড়িয়ে থাকা বিশালাকার দানবাকৃতির বাড়িটাকে প্রথমবারের মতো কাছ থেকে ভালো করে চোখে পড়ল আমার। বাড়িটার দিকে তাকাতেই মনে হলো সমস্ত বাড়িটার গায়ে কেউ যেন আশ্চর্য এক গাঢ় নিস্তব্ধতার প্রলেপ বুলিয়ে দিয়েছে। উপাধ্যায় মশাইকে চোখে পড়ল না। বুঝলাম আমার আসতে দেরি হচ্ছে দেখে ভদ্রলোক হয়তো একাই ভেতরে চলে গেছেন।
কোন দিকে যাব, কি করব বুঝতে না পেরে উপাধ্যায় মশাইকে ডাকতে যাচ্ছিলাম, আবার ঠিক সেই মুহূর্তেই সামনে থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পেলাম। এদিক পানে চাইলে আসুন বাবু, রাতের বেলা এইভাবে একা একা দাঁড়িয়ে থাকবেন নি। পাড়া গায়ের রাত, কখন কি বিপদ আপদ হয় কখন তো কিছু যায় না, না? হ্যাঁ। একজন বৃদ্ধ, প্রায় কুঁজো হয়ে আসা, খয়াটে শুষ্ক গড়ন, পরনে ময়লা একটা ফতুয়া আর খাটো করে পরা একটা ধুতি, একসময় ধূসর পাকা রুক্ষ চুল, কুচকানো চামড়ায় অগুন্তি বলিরেখার চিহ্ন। লোকটার চেহারা আর পোশাক পরিচ্ছদ দেখে এই বাড়ির দারোয়ান গোছের কেউ বলেই মনে হলো। হয়তো এই লোকটাই বাড়ির দেখাশোনা করে। লোকটার কথা বলার ধরন শুনে মনে হলো উপাধ্যায়ের সাথে সম্ভবত কথা হয়েছে। তিনি হয়তো আমাদের এখানে আসা নিয়ে কিছু বলেছেন, না হলে সাধারণত অচেনা লোক দেখে এভাবে আপ্যায়ন করার কথা নয়। বৃদ্ধের হাতে একটা ছোট হেরিকেন ধরা। হেরিকেনটার কাঁচের গায়ে বহু জন্মের কালির ছাপ জমে আছে। সেটা টিমটিমে ম্লান হলদে আলোয় অন্ধকার দূর হওয়ার পরিবর্তে আরও যেন খানিকটা ঘনীভূত হয়ে উঠেছে। সেই অপার্থিব ছায়াময় আলোয় বৃদ্ধের বলিরেখাক্রান্ত মুখটাকে কেমন যেন অস্বাভাবিক দেখাচ্ছিল। তবে সবথেকে অস্বস্তিকর যেটা, সেটা হলো বৃদ্ধের চোখ। অদ্ভুত ঘোলাটে মরা মাছের মতো ফ্যাকাশে দুটো চোখ। এত নিষ্প্রাণ, এত নিষ্প্রভ, শীতল চাহনি যে কোনো মানুষের হতে পারে তা আমার ধারণা ছিল না। বৃদ্ধের ঠোঁটের কোণে অদ্ভুত একটা আবছা হাসির রেখা লেগে আছে। সেই দিকে তাকিয়ে কেমন যেন অস্বস্তি লাগলো আমার। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, উপাধ্যায় মশাই? আমার প্রশ্ন শেষ হওয়ার আগেই বৃদ্ধ বলে উঠলেন, আপনের লাগাছে বাবু আইতেছে, তার কথা জিগাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, হে তো ঘরে সই লাগাছে, এইবার আপনের পালা। আইসেন আইসেন। হেরিকেনটা আগিয়ে ধরে আমাকে ভেতর বাড়ির পথ দেখালো বৃদ্ধ। বাড়িটার পেছন দিকে ডান প্রান্তের একদম কোণের একটা ঘরে আমাকে পৌঁছে দিয়ে বৃদ্ধ চলে গেল। যাওয়ার সময় অবশ্য হেরিকেনটাও রেখে গেল। হেরিকেনের ম্লান টিমটিমে আলোয় ঘরের চারপাশটা ভালো করে দেখে নিলাম একবার। ঘরটার আকৃতি খুব একটা বড় নয়। দেওয়াল আর সিলিংয়ের জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে। বাতাসে কেমন যেন ভ্যাপসা একটা বদ্ধ গুমোট ভাব। ঘরের এক কোণে কাঠের একটা চৌকি আর মাটির একটা জলের কলসি রাখা। রাত তখন কটা হবে কে জানে। বাইরে একটানা ঝিঁঝি পোকার ডাক ছাড়া সমস্ত চরাচরের বুকে আর কোনো শব্দ নেই কোথাও। অদ্ভুত এক বিষণ্ণ নির্জনতায় ঢেকে আছে সমস্ত বাড়িটা। সারাদিনের ক্লান্তি আর রাস্তার ধকলে শরীরটা অবসন্ন লাগছিল ভীষণ। আর বেশি কিছু ভাবতে ইচ্ছে হচ্ছিল না। চৌকিটার একপাশে গা এলিয়ে শুয়ে পড়লাম। নিজের অজান্তেই কখন যেন চোখের পাতা দুটো বুজে এলো। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই। পাখিদের মৃদু কলকাকলির শব্দে ঘুম যখন ভাঙল তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। ঘুম ভাঙতেই উপাধ্যায় মশাইকে চোখে পড়ল। স্মিত হাসি মুখে আমার দিকেই তাকিয়ে আছেন ভদ্রলোক। আমাকে উঠতে দেখে বললেন, কাল এত রাত হয়ে যাওয়াতে বাড়িটার কিছুই তো আর তেমন করে ভালো করে দেখা হলো না। তাই ভাবছিলাম আজকের দিনটা থেকে সব কিছু ভালো করে ঘুরে দেখে একবার একেবারে কাল সকালেই ট্রেনে ফিরব। তাতে তোমার কোনো আপত্তি নেই তো? মাথা নেড়ে ঘুম জড়ানো গলায় বললাম, এসেই যখন পড়েছি তখন আর আপত্তি কিসের? বরং একটা দিন সবটা ভালো করে ঘুরে দেখাই ভালো। উপাধ্যায়ের মুখটা খানিক প্রসন্ন দেখালো। বুঝলাম আমার কথায় বেশ খুশি হয়েছেন ভদ্রলোক। সারাটা দিন আর গোটা দুপুর জুড়ে সমস্ত বাড়িটার আনাজ কানাজ ঘুরে আমরা দেখলাম। সাক্ষী হলাম অজস্র বিস্তৃত ধূসর অতীতের। মাঝে কি মনে হতে গত রাতে মকবুলের বলা কথাগুলো বললাম উপাধ্যায়কে। উপাধ্যায় আমার কথা শুনে চুপ করে থাকলেন কিছুক্ষণ। মনে হলো এক মুহূর্তের জন্য ভদ্রলোকের মুখে অদ্ভুত চাপা একটা অস্বস্তির চিহ্ন ফুটে উঠল যেন। যদিও পরমুহূর্তেই আবার নিজেকে সামলে নিয়েছিলেন উপাধ্যায়, কিন্তু তবুও ওর মুখভঙ্গির আকস্মিক পরিবর্তনটা আমার নজর এড়ায়নি। ওসব কথায় কান দিও না। তোমাকে বাইরের নতুন লোক পেয়ে ভয় দেখানোর জন্য এটা সেটা বলে থাকতে পারে, তবে ওদের সাথে বেশি মেলামেশাও ভালো নয়।
অচেনা অজানা জায়গায় কার কি উদ্দেশ্য থাকতে পারে কেউ কি বলতে পারে? উপাধ্যায় বিষয়টাতে বিশেষ আমল দিতে না চাইলেও কেন জানি না মকবুলের বলা কথাগুলো কেবলই আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। বারবার মনে হতে লাগলো কেউ যেন ফিস ফিস করে বলে চলেছে, আলোর সামনে অকলে এক আর আধার ঘনাইলে আর এক, এনে এখন আর নিজের ছায়াটারও বিশ্বাস করুন চায় না। সাবধান কর্তা, সাবধান, সাবধানের কোনো মাইর নাই। বাইরে একটু একটু করে রাত্রির নির্জনতা ঘনাতে শুরু করেছে। আজ সম্ভবত অমাবস্যা। গাঢ় এক নিশ্ছিদ্র নিকষ তরল অন্ধকারের পর্দা গোটা আকাশটাকে কেমন যেন ঘিরে রেখেছে। বাতাসে চাপা একটা দমবন্ধকর অস্বস্তি মিশে আছে। সন্ধে থেকে মনটা অকারণেই চঞ্চল হয়ে আছে। ঘরের মধ্যে একা একাই বসেছিলাম চুপচাপ। সন্ধে থেকে উপাধ্যায়ের দেখা নেই। ভদ্রলোক সম্ভবত কোথাও একটা বেরিয়েছেন। বৃদ্ধ দারোয়ান লোকটা একটু আগেই একটা কুপি জেলে দিয়ে গেছে। কুপির ম্লান আলোয় অন্ধকার কিছুটা দূর হলেও মনের মধ্যে তৈরি হওয়া চাপা অস্বস্তিটা যেন আরও বেড়ে উঠছিল ক্রমশ। টিমটিমে হলদে আলোয় ভাঙাচোরা ছোট্ট ঘরটাকে অদ্ভুত জীবন্ত মনে হচ্ছিল। জায়গায় জায়গায় খসে যাওয়া পলেস্তারাগুলো দেওয়ালের ওপর অদ্ভুত এক বিচিত্র নকশা তৈরি করেছে যেন। সেই অদ্ভুত প্রাচীন ধূলি ধূসরিত নকশার ওপর নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠছিলাম বারবার। আশ্চর্য একটা হিম শীতল নিস্তব্ধতা একটু একটু করে ঘিরে ধরছিল আমাকে। ঠিক কতক্ষণ অমন অন্যমনস্ক হয়ে বসেছিলাম মনে নেই। একটা পরিচিত কণ্ঠস্বরে চমকটা ভাঙল আমার। আজকের রাতে তোমাকে আমার সাথে এক জায়গায় নিয়ে যাব, তার জন্যই কিছু প্রস্তুতি সারতে গিয়েছিলাম। উপাধ্যায় মশাই কখন যেন নিঃশব্দে আমার ঠিক পাশেই এসে দাঁড়িয়েছেন। সম্ভবত অন্যমনস্ক থাকার কারণে ভদ্রলোকের উপস্থিতিটা এতক্ষণ চোখে পড়েনি। প্রস্তুতি? কিসের প্রস্তুতি? আর কোথায় যাওয়ার কথা বলছেন? ওনার কথায় একটু অবাক হয়েই জিজ্ঞেস করলাম আমি। উপাধ্যায় প্রথমটায় কোনো উত্তর দিলেন না। নিঃশব্দে স্মিত হাসলেন শুধু। কুপির ম্লান হলুদাভ আলোয় উপাধ্যায়ের ঠোঁটের কোণে ফুটে ওঠা অস্ফুট হাসির রেখাটা কেমন যেন রহস্যময় দেখালো। যখন যাব তখন তো দেখতেই পাবে, আপাতত একটু রহস্য নয় তাক। ফিসফিসে স্বরে কথাগুলো উচ্চারণ করলেন উপাধ্যায়। রাত্রি তখন কটা হবে কে জানে। বাতাসের বুকে অদ্ভুত এক মৃত্যু শীতল গহীন নিস্তব্ধতা মিশে আছে। সন্ধ্যের সেই অদ্ভুত রহস্যময় সাক্ষাতের পর আবারও কোথাও যেন চলে গিয়েছিলেন উপাধ্যায়। বৃদ্ধ দারোয়ান বশির মিয়ার দিয়ে যাওয়া রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম আমি। যদিও ঘুম আসছিল না, মাথার মধ্যে উপাধ্যায় মশাইয়ের সন্ধেবেলায় বলা কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল ক্রমাগত। সারাদিন আর গোটা দুপুর জুড়ে পুরো বাড়িটায় তো ঘুরে দেখা হয়ে গেছে। তাহলে রাতের বেলা আবার কোথায় নিয়ে যেতে চান ভদ্রলোক? আর কোন প্রস্তুতির কথা বলছিলেন উনি? তাছাড়া এত রহস্যেরই বা কি কারণ থাকতে পারে? শুয়ে শুয়ে এসব কথাই ভাবছিলাম, হঠাৎ একটা গমগমে কণ্ঠস্বর চিন্তার জালটা ছিঁড়ল। ঘুমিয়ে পড়লে নাকি অচিন্তু? কিন্তু এখন যে ঘুমানোর সময় নয়, আমাদের যে যেতে হবে, যেতে হবে আমাদের। চমকে উঠে দেখলাম উপাধ্যায় মশাই কখন যেন নিঃশব্দে আমার চৌকিটার ঠিক মাথার কাছে এসে দাঁড়িয়েছেন। ভদ্রলোককে কেমন যেন অচেনা অচেনা লাগছে। উপাধ্যায়ের পরনে টকটকে লাল রঙের একটা ধুতি, ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ নগ্ন, কপালে গাঢ় রক্তচন্দনের তিলক, কাঁধে একটা কাপড়ের পুঁটুলি। মনে মনে একটু অবাক হলাম আমি। এই একটু আগেও তো উনি ঘরে ছিলেন না, হঠাৎ করে এলেন কোত্থেকে? আর এমন অদ্ভুত সাজ পোশাকেরই বা কারণ কি? ওঠো অচিন্ত, উঠে পড়ো, এসো এসো আমার সঙ্গে। উপাধ্যায়ের কথায় কি এক অদ্ভুত আদেশের সুর ছিল।
আর কোনো প্রশ্ন আমি করতে পারলাম না। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। কোনো এক অজানা কারণে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চললাম উপাধ্যায়ের পিছু পিছু। কিছুক্ষণের জন্য আমার সমস্ত বাহ্যিক জ্ঞান হারিয়ে গিয়েছিল। কোথা থেকে হেঁটে কোথায় যাচ্ছিলাম কিছুই যেন মনে ছিল না আমার। যখন হুঁশ ফিরল তখন নবাব বাড়ির পেছন দিকের ছোট্ট একটা ঘরের সামনে আবিষ্কার করলাম নিজেকে। দেখলাম উপাধ্যায় মশাইও আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন। আমার দিকে তাকিয়ে স্মিত হাসলেন ভদ্রলোক। তারপর চারিদিকটা একবার সন্তর্পণে দেখে নিয়ে মৃদু গলায় বললেন, তোমাকে একটা গুপ্তধনের গল্প বলেছিলাম না? সেটা মনে আছে তো? তারই সন্ধানে এসেছি আমরা। কথাগুলো বলে বারান্দার বাইরে গাঢ় অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন উপাধ্যায়। তারপর আগের মতোই রহস্য জড়ানো গলায় বললেন, আজ অমাবস্যা। কিছু বিশেষ বিশেষ মুহূর্তে কিছু বিশেষ বিশেষ ক্রিয়াকলাপের দ্বারা আজও সেই গুপ্তধন উদ্ধার করা সম্ভব। তাই তো এখানে এসেছি আমরা। তবে তোমার সাহায্য ছাড়া এই কাজ সম্ভবপর নয়। তোমাকে আমার প্রয়োজন, একান্ত প্রয়োজন। সেই জন্যই তো এখানে নিয়ে আসা তোমাকে। একমাত্র তুমি আমায় সাহায্য করবে। কি সাহায্য করবে তো অচিন্ত? হ্যাঁ। উপাধ্যায়ের কথার বিন্দু বিসর্গ আমার মাথায় ঢুকছিল না। কিসের ক্রিয়াকলাপ? কোন মুহূর্ত? আমাকেই বা ঠিক কি করতে হবে? কিচ্ছু বুঝতে পারছিলাম না। কিন্তু তবুও ভদ্রলোকের কথায় এমন কিছু একটা ছিল যেটা অগ্রাহ্য করার ক্ষমতা আমার ছিল না। নিজের অজান্তেই হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালাম আমি। প্রত্যুত্তরে উপাধ্যায়ের ঠোঁটের কোণে একটা অদ্ভুত মিহি হাসির রেখা ফুটে উঠল। সেই হাসি আমার অচেনা। ছোট্ট একটা আধো অন্ধকার ঘরে বসে আছি আমরা। অদ্ভুত একটা বিষণ্ণ নির্জনতায় ছেয়ে আছে সমস্ত চরাচর। মনে হচ্ছে সৃষ্টির বুক থেকে প্রাণের আদিম স্পন্দনের লেশটুকুও নিঃশব্দে মুছে দিয়েছে কেউ। ঘরটার উত্তর দিকের জানলার পাল্লা দুটো খোলা। জানলার বাইরে পুঞ্জ পুঞ্জ নিস্তব্ধ তরল অন্ধকার জমাট বেঁধে আছে। আমার থেকে একটু দূরেই বসে আছেন উপাধ্যায়। তার চারিপাশে অসংখ্য উপাচার ছড়ানো। সামনে ছোট একটা ধুনির আগুন জ্বলছে। ধুনির আগুনের সেই উজ্জ্বল হলদে আলোকশিখা আর জমাট বাঁধা অন্ধকার মিলে মিশে ছায়াময় হয়ে আছে সমস্ত ঘরটা। উপাধ্যায়ের চোখ দুটো বন্ধ, অদ্ভুত স্থির হয়ে আছে তার শরীরটা। আমার দেহে যেন সার নেই, জড় পুতুলের মতো স্থির হয়ে বসে আছি চুপচাপ। মনে হচ্ছে কেউ যেন অদৃশ্য কোনো জাদু মন্ত্র বলে এক জায়গায় বেঁধে রেখেছে আমায়। একের পর এক দীর্ঘ কয়েকটা নিষ্পন্দিত মুহূর্ত কেটে যাচ্ছে। একসময় চোখ খুললেন উপাধ্যায়। তারপর স্থির দৃষ্টিতে তাকালেন আমার দিকে। ধুনির লালচে শিখায় ভীষণ অচেনা দেখাচ্ছে তাকে। তার ঠোঁটে লেগে আছে সেই অদ্ভুত হাসির রেশ। ধীরে ধীরে নিজের ডান হাতের তর্জনীটা তুলে আমার দিকে নির্দেশ করলেন তিনি। কিন্তু কিন্তু ও কি? তার হাতটা অমন দেখাচ্ছে কেন? দীর্ঘ তীক্ষ্ণ নখরযুক্ত অমন কুচকুচে কালো লোমশ হাত কি কোনো মানুষের হতে পারে? তবে শুধু হাত নয়, ধীরে ধীরে উপাধ্যায়ের সমস্ত শরীর জুড়েই একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করেছে। তার সমস্ত অবয়বটা যেন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে একটা অন্য সত্তায়, একটা অন্য কিছুতে। উপাধ্যায়ের ঠোঁটের কোণে লেগে থাকা অদ্ভুত অপার্থিব হাসির রেখাটা যেন একটু একটু করে প্রশস্ত হচ্ছে ক্রমশ। তার সমস্ত মুখমণ্ডল জুড়ে ফুটে উঠছে এক অদ্ভুত বিকৃত এক পৈশাচিক জান্তব রূপ। আমার সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটা আর কোনো মানুষের নেই। তীব্র বিশ্রী আর কটু গন্ধে বাতাস যেন ভারী হয়ে উঠেছে ক্রমশ।
একটু একটু করে দম বন্ধ হয়ে আসতে চাইছে আমার। সামনে দাঁড়িয়ে থাকা কদাকার দানবিক মূর্তিটা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। প্রাণীটার সমস্ত শরীর কুচকুচে কালো লোমে ঢাকা, লোমশ হাত দুটোর থাওয়ায় জেগে আছে বর্ষার ফলার মতো তীক্ষ্ণ নিষ্ঠুর নখর। মুখের অন্ধকার বিবরের ফাঁক দিয়ে উকি দিচ্ছে হায়নার মতো হিংস্র ধারালো সদন্ত। তার কুটিল চোখ দুটোর অন্ধকার আবর্তে মিশে আছে নরকের আদিম জিঘাংসা। জন্তুটার মুখ থেকে অদ্ভুত একটা জান্তব গর্জন বেরিয়ে আসছে। তার স্থির লোভাতুর দৃষ্টি আমাকে জরিপ করে চলেছে। শিকারীর মতো সতর্ক পদক্ষেপে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে সে। বসেন মিয়া, রাজনারায়ণ বাবু, বসেন মিয়া। উন্মাদের মতো চিৎকার করে উঠলাম আমি। আমার আর্তনাদ শুনে পলকের জন্য জন্তুটার চোখে অদ্ভুত একটা কৌতুক যেন ঝিলিক দিয়ে উঠল। ঘ্যাস ঘ্যাসে স্বরে সে বলল, আমাকে চিনতে পারছো না সিন্ধু? চিনতে পারছো না আমায়? অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম জন্তুটার মুখের আদল চিরে মুহূর্তের জন্য যেন উপাধ্যায় আর বশির মিয়ার অবয়ব ফুটে উঠল। ধীরে ধীরে আমার মাথার মধ্যে ব্যাপারটা কিছুটা স্পষ্ট হতে লাগলো। বুঝতে পারলাম কেন বশির আর উপাধ্যায়কে কখনো একসাথে আমি দেখিনি। মকবুলের বলা কথাগুলো আমার আবারও মনে পড়ে গেল। আলোর সামনে অকলে এক আর হাতার কনাইলে আর এক, এনে এখন আর নিজের ছায়াটারও বিশ্বাস করুন চায় না। সাবধান কর্তা, সাবধানের কোনো মাইর নাই। আতঙ্কের মৃত্যু শীতল স্পর্শ যেন বিষাক্ত নাগিনীর মতো পাকে পাকে বেষ্টন করে নিতে চাইল আমাকে। প্রাণপণে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা চিরে এক ফোঁটা শব্দ বেরোলো না। মুহূর্তে ছুটে পালিয়ে যেতে চাইলাম সেখান থেকে, কিন্তু পারলাম না। কোনো এক অপার্থিব শক্তি, অদৃশ্য মায়া বলে আমার শরীর থেকে সমস্ত বাহ্যিক চেতনা যেন শুষে নিয়েছিল। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে সাপদের মতো হিংস্র পদক্ষেপে এক পা করে এগিয়ে আসতে দেখছিলাম নিজের দিকে। অথচ তাও কিচ্ছু করার ছিল না আমার। বুঝতে পারছিলাম নিশ্চিত মৃত্যুর হাতে স্থির আত্মসমর্পণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। সেই জান্তব মূর্তিটা আমার ভীষণ ভীষণ কাছে ঘনিয়ে এসেছে। জন্তুটার গা থেকে বিশ্রী একটা পচা আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগছে। আমার ঠিক সামনে এসে থমকালো জন্তুটা। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো দপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। কর্কশ জান্তব কণ্ঠে উপাধ্যায়ের ছদ্মবেশে বিভৎস জীবটা কুটিল লোভাতুর গর্জন করে উঠল, তোমাকে গুপ্তধনের কথা বলেছিলাম না চিন্তু? ক্ষমতার থেকে বড় গুপ্তধন আর কি আছে পৃথিবীতে? সেই চূড়ান্ত ক্ষমতা, সেই অপার্থিব সম্পদের লাভের আশায় বছরের পর বছর ধরে সাধনা করে চলেছি আমি। ভয় পেও না অচিন্ত, মৃত্যুকে ভয় পেও না। মৃত্যু বড় শীতল, মৃত্যু বড় সুস্থ। ভালোবেসে মৃত্যুর আলিঙ্গনকে কাছে টেনে নাও। ভালোবাসো মৃত্যুকে, ভালোবাসো মৃত্যুকে, একান্ত ভালোবাসো চিন্তু। মৃত্যুর চেয়ে সুন্দর, মৃত্যুর চেয়ে পবিত্র আর কিছুই নেই ধূসর পৃথিবীতে। আর কিছুই নেই। আর পৃথিবীর সেই সব থেকে সুন্দর, সেই চির পবিত্র জিনিসটাই আজ তোমাকে উপহার দিতে চলেছি আমি।
উপহার দিতে চলেছি। এর আগে বাকিদের সাথে যা যা হয়েছে তোমার সাথেও ঠিক তাই হতে চলেছে। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো আমার উপর, বিশ্বাস রাখো অচিন্ত, বিশ্বাস রাখো। তোমার এই আত্মস্বর্গ বিফলে যাবে না কোনোদিন। তোমাদের এই ত্যাগ আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। তোমরা সকলে যুগের পর যুগ ধরে অনন্ত অনাদিকাল ধরে বেঁচে থাকবে আমার সত্তায়। তোমাদের লয় ক্ষয় জরা ব্যাধি মৃত্যু নেই। তোমরা অজেয়, তোমরা অমর, তোমরা অমর, তোমরা অমর। অপার্থিব এক হিম শীতল অট্টহাসির প্রতিধ্বনিতে বাড়িটার জরাজীর্ণ প্রাচীন দেওয়ালগুলো যেন আর্তনাদ করে উঠল। আর ঠিক তার পর মুহূর্তেই উত্তর দিকের খোলা জানলাটা দিয়ে ঘরের ভেতর এক ঝোড়ো হাওয়ার ঘূর্ণি ঢুকে এলো। মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে গেল গোটা ঘরটা। আর সেই সাথে ভেসে এলো একটা চেনা কণ্ঠস্বর। এমনে কইরা যুগের পর যুগ বাইসে থাকুনের সাপ যে আমাকে চাই না কর্তা। মুদের মুক্তি চাই, মুক্তি চাই মুদের। মকবুল, আমার মনে হলো আমার সামনে যেন কাল রাত্রির বুক চিরে জেগে ওঠা কোনো অবাস্তব অলীক দুঃস্বপ্নের নাটকের দৃশ্য একের পর এক অভিনীত হয়ে চলেছে। আর আমি যেন সেই নাটকের নির্বাক দর্শক মাত্র। মনে হচ্ছিল এক রাশ দমকা ঝোড়ো হাওয়ার স্রোতের মাঝে মকবুলের শীর্ণকায় অবয়বটা দাঁড়িয়ে আছে, অদ্ভুত অস্পষ্ট আর ঝাপসা দেখাচ্ছে ওকে। ধীরে ধীরে আমার দিকে ফিরল মকবুল, ও ঠোঁটে একটা মিহি হাসির রেখা ফুটে উঠল। ফিসফিসে গলায় ও বলে উঠল, বইলেছিলুম না বাবু, এনে নিজের সাইটেরও বিশ্বাস করুন যায় না। আলোর সামনে হক কোলে এক, আর তার ক্ষণ আইলেই আর এক। মকবুলের ফ্যাকাশে মরা মাছের মতো চোখ দুটোতে মিশে আছে এক জ্যান্ত মারণ ক্ষুধা। স্থির দৃষ্টিতে উপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে সে। আমার ছোট ছোট বাচ্চাগুলো রে, আমার 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 পুরো সংসারটা রে, আমার চোখের সাইমনে একেবারে শেষ কইরা দিল ওই পিশাচটা। এই দিন কিচ্ছু করতে পারি নাই, আমি কিচ্ছু করতে পারিনি কথা। আমার 4 বছরের মাইয়াটা চিৎকার কইরা কাঁদতেছিল, কিচ্ছু করতে পারিনি আমি, কিচ্ছু করতে পারিনি। বুক ফাটা আর্তনাদে হাহাকার করে ওঠে মকবুল। পর মুহূর্তেই তার কণ্ঠে জেগে ওঠে আদিম রিরিংসা। বৎসরের পর বৎসর ধইরা একটার পর একটা মানুষ বলি দিছে এই নর পিশাচটা। কখনো বন্ধু হইয়া, কখনো আপনজন সাইজা ভুলাইয়া ভালাইয়া নানান গল্প কইরা নিরীহ মানুষগুলো নিজের জালে ফাঁসাইছে। অন্যের জান লইয়া যুগের পর যুগ একইভাবে বাইসা আছে পিশাচটা। কিন্তু আর কোনো জানও লইতে পারবে না। তীব্র অট্টহাসে ফেটে পড়ে উপাধ্যায়। মকবুলের ঠোঁটের চেরা হাসিটা ফিরে আসে আবার। সাপের মতো শীতল হিস হিসে কণ্ঠে বলে ওঠে, তোর কাল থামাইবে তরে। মকবুলের কথা শেষ হওয়ার সাথে সাথে ঘরের মধ্যে যেন ঝড়ের উদ্দাম তাণ্ডব নৃত্য শুরু হয়। পায়ের নিচের মাটিটা যেন মুহুর্মুহু কেঁপে ওঠে। চেতনাবিহীন জড়বুদ্ধির মতো স্তব্ধ হয়ে তাকিয়ে দেখি মকবুলের মতো আরো অজস্র ছায়া শরীর ধীরে ধীরে ঘিরে ধরছে উপাধ্যায় নামের সেই জ্যান্ত পিশাচটাকে। একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে ওরা। ওদের চোখের গহীনে জেগে আছে কাল রাত্রির হিম শীতল নিকষ অন্ধকার। সাইয়া দেখ, তার কাল আইছে তোর, কাল আইছে তোর। সেই অশরীরী ছায়ামূর্তিদের
সম্মিলিত অট্টহাসির অপার্থিব কলরবে গোটা নবাব বাড়ি যেন মুখরিত হয়ে ওঠে। পর মুহূর্তে একটা গগন বিদারী তীব্র মর্মান্তিক আর্তনাদ, আর তারপরেই আমার চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে সব কিছু। একটু একটু করে মাটিতে লুটিয়ে পড়ে আমার সংজ্ঞাবিহীন অচৈতন্য দেহটা। পরদিন সকালে যখন জ্ঞান ফেরে, নবাব বাড়ির ভাঙাচোরা একটা পরিত্যক্ত ঘরে আবিষ্কার করেছিলাম নিজেকে। তারপর কিভাবে ওখান থেকে ফেরত এসেছিলাম তা আজ মনে নেই। কুসুমপুর ফিরে রাজনারায়ণ উপাধ্যায়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু তার ব্যাপারে কেউ কোনো খোঁজ খবর দিতে পারে। সেই অভিশপ্ত রাতে নবীগঞ্জের নবাব বাড়িতে ঠিক কি হয়েছিল সবটাই কি আমার উর্বর মস্তিষ্কের অবাস্তব কোনো কল্পনা, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? এই প্রশ্নের সমাধান কোনোদিন আর খুঁজে পাইনি আমি। তবে সেই রাতের কথা আজও যতবারই মনে পড়ে ততবার আতঙ্কে বুকের ভিতরটা শিউরে ওঠে। মনে হয় একটা মূর্তিমান বিভীষিকা যেন অজানা কোনো অনন্ত গহীন অন্ধকারের দিকে আমাকে তাড়িয়ে নিয়ে চলেছে। গল্পটা শেষ করে আমার পাশে বসা ভদ্রলোকের দিকে তাকালাম। ভদ্রলোক এতক্ষণ ধরে চুপ করে এক নিঃশ্বাসে গোটা গল্পটা শুনে গেছেন। ওনার মুখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারলাম আমার গলায় ফুটে ওঠা আতঙ্কের ছাপ তার মধ্যেও সংক্রামিত হয়েছে। ভদ্রলোকের কপালে এখন বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে উঠেছে। লোকটার মুখ স্পষ্ট বলে দিচ্ছে সে ভয় পেয়েছে। তার গলকণ্ঠটা বার কয়েক ওঠানামা করে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, আপনি যে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু আমি... ভদ্রলোকের কণ্ঠে চাপা আতঙ্কের রেশ স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টাকে বেশ খানিকটা উপভোগ করি আমি। আমার ঠোঁটে একটা মৃদু আত্মতৃপ্তির হাসি ফুটে ওঠে। হাসির রেশটুকু গলায় মেখে সামান্য রহস্য করে বলি, কি ভয় পেলেন বুঝি? লোকটা কোনো উত্তর দেয় না। ফ্যাকাশে দৃষ্টিতে একইভাবে তাকিয়ে থাকে আমার দিকে। লোকটার চোখ মুখ কেমন যেন অস্থির দেখায়। মনে হয় এমন নিঝুম বৃষ্টির রাতে এই অদ্ভুত আধা অন্ধকার পরিবেশে আমার গল্প শুনে সত্যিই বেশ খানিকটা ভয় পেয়ে গেছেন ভদ্রলোক। না, বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করাটা ঠিক হবে না। সত্যিটা বলে দেওয়াই ভালো। মৃদু হেসে হালকা গলায় বললাম, আরে শান্ত হন, এত উত্তেজিত হবেন না। ভয়ের কিছু নেই। এতক্ষণ ধরে আপনি যা যা শুনলেন তার মধ্যে আমি কোনো এক সময় কুসুমপুর নামক কোনো এক অখ্যাত গ্রামের লাইব্রেরিয়ান ছিলাম, আর আমার গল্পের বই পড়ার বাতি গাছে ব্যতীত পুরোটাই আমার মস্তিষ্ক প্রসূত কল্পনা। আসলে গল্পের বই পড়তে পড়তে নিজেরও মাঝে মাঝে টুকিটাকি গল্প বানানোর ইচ্ছে হয়। আপনি ভূতের গল্পের কথা বলছিলেন, আর আবহাওয়াটাও বেশ জমাটি ছিল, তাই সবটা মিলিয়ে মিশিয়ে ওই একটু দুয়ে চার করলাম আর কি। আমার কথার প্রত্যুত্তরে ভদ্রলোক কোনো কথা বললেন না। বুঝলাম ওনার মাথার ভেতর থেকে গল্পের ঘোরটা কাটেনি পুরোপুরি। মনে মনে নিজের গল্প বলার গুণটার তারিফ না করে পারলাম না। যাই হোক না কেন, যতই ছোটোখাটো মানুষ হই, অল্প কিছুক্ষণের জন্য হলেও মানুষের মনের দখল নিয়ে তার মনের কোণে জমে থাকা লুকোনো ভয়কে জাগিয়ে তুলতে পারি, ভয় দেখাতে পারি, এই বা কম কি? এইসব ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম। অনেকক্ষণ একভাবে বসে বসে হাতে পায়ে ব্যথা হয়ে গেছে। একটু হেঁটে আসবো ভেবে সবে দুপা বাড়িয়েছি, ঠিক তখনই পেছন থেকে ভদ্রলোকের কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু আমি ফিরতে পারিনি জানেন। অন্ধকারের হাত থেকে সত্যি ফেরা যায় না বোধহয়। লোকটার গলাটা কেমন যেন ভাবলেশীন শোনায়। এসব কি বলছে লোকটা?
মনে মনে হেসে ফেলি আমি। লোকটার গল্পের ঘোর সত্যিই কাটেনি এখনো, নাকি উল্টে আমাকেই ভয় দেখাতে চাইছে? বেশ বেশ বেশ, মানছি আপনিও ভয় দেখাতে পারেন। হাসতে হাসতে কথাটা বলে পেছনে ফিরি আমি, কিন্তু আমার মুখের কথা শেষ হয় না। পেছন ফিরতেই স্তব্ধ হয়ে যাই। কে দাঁড়িয়ে আছে আমার সামনে? এই অবয়ব কোনো মানুষের হতে পারে না, কিছুতেই না। লোকটার সমস্ত শরীর এখন কুচকুচে কালো লোমে ঢেকে গেছে। তার দুহাতের থাবায় ধীরে ধীরে জেগে উঠতে চাইছে বর্ষার ফলার মতো হিংস্র নখের সারি। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে এসেছে চটচটে লালচে একটা কষাটে লবণাক্ত তরল। তার অন্ধকার মুখবিবর থেকে উঁকি দিচ্ছে হিংস্র দুটো সদন্ত। অনুভব করলাম পায়ের নিচে একটা হিমেল চোরা স্রোতে একটু একটু করে পাকে পাকে জড়িয়ে ধরতে চাইছে আমাকে। প্রাণপণে চিৎকার করতে চাইলাম আমি, কিন্তু পারলাম না। আমার গলা চিরে এক ফোঁটা শব্দ বেরোচ্ছে না। এক পা করে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে লোকটা। তার স্থির চোখ দুটোতে এখন জমাট বেঁধে আছে পুঞ্জ পুঞ্জ অন্ধকার। ফিসফিস করে আমার উদ্দেশ্যে কি যেন বলে চলেছে সে। উপাধ্যায়রা সত্যি আছে অচিন্ত বাবু। অন্ধকারের নানান রূপ ধরে তারা বেঁচে থাকে, তারা চিরকাল বেঁচে থাকে। তাদের কাছ থেকে কেউ পালাতে পারে না, আমিও পারিনি। প্রবল এক অপার্থিব অট্টহাসির শব্দে সমস্ত চরাচর মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে। উপাধ্যায়রা সত্যি আছে অচিন্ত বাবু, তারা চিরকাল বেঁচে থাকে, তাদের কাছ থেকে কেউ পালাতে পারে না। শেষ হলো আজকের গল্প, শ্রী দাশগুপ্তর লেখা নবাব বাড়ির সেই রাত। আজকের গল্প পাঠে এবং মুখ্য চরিত্রে সায়ন্তন, অন্যান্য চরিত্রে রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ, ফেরারি মন থেকে বুবাই, আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধু, কেমন লাগলো আজকের গল্প? নতুন বছরে প্রথম গল্প, একদম টাটকা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে, এবং তাদের বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হ্যাঁ, এবার আসি সেই স্পেশাল উপহারের কথা। এই বছর হানাবাড়িতে আসতে চলেছে অনেক নতুন নতুন সেগমেন্ট, অনেক নতুন নতুন প্ল্যাটফর্মে অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবে হানাবাড়িতে। হ্যাঁ, কি আসতে চলেছে তা খুব জানতে ইচ্ছা করছে। আপডেট পাবে আমাদের ফেসবুক চ্যানেল এবং আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে। তার জন্য আমাদের ফেসবুক পেজেও ফলো করে রাখতে হবে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও নতুন নতুন সেগমেন্ট আসছে। আশা করি সেইখানেও তোমরা সমানভাবে ভালোবাসা দেবে। আর একটা কথা, এই নতুন বছর থেকে হানাবাড়িতে প্রত্যেক মাসে আর 4টে করে গল্প আসবে না। আমরা চেষ্টা করব এই গল্পের সংখ্যা 6 থেকে 8টা তোমাদের কাছে উপহার দিতে। তাহলে বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী গল্পে।
ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।